সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের বইয়ে যে চ্যাপ্টারটা দেওয়া হয়েছে, সেই চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া নেই। শুধু ইংরেজিতে কতগুলি রুল দেওয়া হয়েছে, বাংলা অর্থ সহকারে দেওয়া হয়নি। আমি এখানে সহজ ভাষায় ট্যাগ কোশ্চেন কি আলোচনা করতে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা ধারণা লাভ করতে পারবে। ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ বিষয় হলেও ট্যাগ কোশ্চেন জানতে হলে সাবজেক্ট, ভার্ব সম্পর্কে একটি বিশদ ধারণা থাকতে হবে, টেন্স সম্পর্কে একটি ধারণা থাকতে হবে, সেন্টেন্স সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। যদি সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন আমরা করতে পারবো না। ট্যাগ কোশ্চেন করতে হলে ৫ টি সেন্টেন্সের ধারণা থাকতে হবে। আমি এই ভিডিওতে তোমাদেরকে সেন্টেন্সগুলি সহকারে এবং ভার্বগুলিকে চিহ্নিত করে তোমাদেরকে বুঝাতে চেষ্টা করব বাংলা অর্থ সহকারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কয়েকটি পর্বে ক্লাসটা নিতে চেষ্টা করব। তোমরা ভিডিওগুলি সম্পূর্ণ দেখবে। দেখলে তোমাদের অনেক উপকার আসবে। যারা নবম, দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য এই ক্লাসটি। ট্যাগ কোশ্চেনের প্রাথমিক রুল হলো সেন্টেন্সের প্রথম অংশে ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ মুড থাকলে কমার পরের অংশ নেগেটিভ মুড হয়। এখানে আমরা কি বলেছি যে সেন্টেন্সের প্রথম অংশে ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ মুড থাকলে কমার পরের অংশ নেগেটিভ মুড হয়। তাহলে ট্যাগ কোশ্চেন বলতে আমরা কি বুঝি? কোনো সেন্টেন্সের পরে কোনো প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তাহলে এখানে সেন্টেন্সটা কোনটা? আমরা একটু লক্ষ্য করি ১ নম্বর রুলের I went to school yesterday. আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। উত্তরটি হবে ডিডন্ট আই। আমি কি স্কুলে যাই নাই? তাহলে এখানে ডিডন্ট আই হলো কেন? I went to, আমরা জানি এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। I went to school yesterday, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্স হলো পাস্ট টেন্স। আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি পাস্ট টেন্সের মেইন ভার্ব থাকে তাহলে ডিডন্ট হয়। তাহলে এখানে পাস্ট টেন্সের মেইন ভার্ব কি? ওয়ান্টের পরিবর্তে ডিডন্ট হয়েছে। আর সাবজেক্ট হলো আই। আই এর প্রোনাউন আই। অতএব ডিডন্ট আই হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম? আই ওয়ান্ট টু স্কুল ইয়েস্টারডে, এই অংশটা অ্যাফার্মেটিভ মুডে রয়েছে। অতএব উত্তরটা হবে নেগেটিভ মুডে। প্রথম রুলটা আমরা কি বলেছিলাম? সেন্টেন্সের প্রথম অংশে যদি ট্যাগ কোশ্চেনে করার সময় অ্যাফার্মেটিভ মুড থাকে তাহলে সেটা হবে নেগেটিভ মুডে। ২ নম্বর রুলটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেন্টেন্সে প্রথম অংশে ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ মুড থাকলে কমার পরের অংশে অ্যাফার্মেটিভ মুড হয়। তাহলে প্রথম রুলটা ছিল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম রুলটা ছিল এরকম: সেন্টেন্সে প্রথমে ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ মুড থাকলে নেগেটিভ মুড হয়। আর নেগেটিভ মুড যদি স্টেটমেন্টে থাকে তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ মুড। তাহলে আই ডু নট গো টু মার্কেট, ডু আই। তাহলে এখানে আই ডু নট হলো নেগেটিভ মুডে, অতএব এটা হবে অ্যাফার্মেটিভ মুডে ডু আই। ৩ নম্বর রুলটা লক্ষ্য করো। ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের ধরন অনুসারে কমার পরের অংশ ওই সাবজেক্টের প্রোনাউন হয়। ভিডিওটা একটু বড় হলেও তোমাদের অনেক উপকার আসবে এই কামনা করে ৩ নম্বর রুলটাতে আমরা কি বলেছিলাম? ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের ধরন অনুসারে কমার পরের অংশ ওই সাবজেক্টের প্রোনাউন হবে। তাহলে এখানে করিম কেম টু
করিম কেম ফ্রম ঢাকা। করিম ঢাকা থেকে এসেছিল। এই সেন্টেন্সটাতে ডিডন্ট হি হয়েছে কেন? করিম হলো নাউন, নাউনের প্রোনাউন হবে করিমের নাউন প্রোনাউন হবে হি। যদি এখানে কারিমা থাকতো তাহলে হয়তো সি। তাহলে কে কেম এর পরিবর্তে কি হয়েছে? কেম এর পরিবর্তে হয়েছে ডিডন্ট, আর করিমের পরিবর্তে হয়েছে হি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপর ৪ নম্বর রুলটা লক্ষ্য করো। টেক কোশ্চেন করার সময় সাবজেক্টের পর মেইন ভার্ব থাকলে কমার পরের অংশ ডু, ডিড, ডাজ হয়। ডু, ডিড, ডাজ হয়। এরপর ওই সাবজেক্টের টির প্রোনাউন হয়। তাহলে আই সেন্ট এ মেসেজ ইয়েস্টারডে টু হিম। আমি তার কাছে একটি সংবাদ পাঠিয়েছিলাম। তাহলে এই সেন্টেন্সটা হলো পাস্ট টেন্স। তাহলে সেন্ট হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এজন্য এখানে ডিডন্ট হয়েছে। আই হলো প্রোনাউন, এখানে প্রোনাউন হয়েছে। আর এখানে পাস্ট টেন্স থাকাতে ডিডন্ট হয়েছে। যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে ডু বা ডাজ হইতো। ডু বা ডাজ হইতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ৫ নম্বর রুলটা লক্ষ্য করো। টেক কোশ্চেন করার সময় সাবজেক্টের পর এবি ভার্ব থাকলে কমার পরের অংশ টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল ভার্বের পর ওই সাবজেক্টের প্রোনাউন হয়। টু বি ভার্বগুলি কি শিক্ষার্থী বন্ধুরা? টু বি ভার্ব হলো এম, ইজ আর ওয়াজ ইত্যাদি এগুলি টু বি ভার্ব। আর টু হ্যাভ হলো হ্যাভ, হ্যাড, হ্যাজ। আর মডেল ভার্ব হলো মে, ক্যান, কুড, মাস্ট, অট টু ইত্যাদি। তাহলে এখানে আমরা একটি মডেল ভার্ব দিয়ে সেন্টেন্সটা বুঝতে চেষ্টা করি। ইউ মাস্ট ডু ইট, মাস্ট নট ডু ইট। এখানে মডেল ভার্ব থাকাতে মডেল ভার্বটি বসেছে এবং অপারেটর মডেল ভার্ব আছে এবং মেইন ভার্ব ডু আছে। এজন্য ইউ মাস্ট ডু ইট, তোমার এটা করা উচিত। মাস্ট নট ডু ইট, তোমার কি এটা করা উচিত নয়? ৬ নম্বর রুলটা লক্ষ্য করো। সাবজেক্টের পরে ভার্ব ওয়ান থার্ড পারসনের পর বর্তমান কালের এমবি অর্থাৎ মেইন ভার্ব থাকলে ডাজ নট ডাজ হয়। হি গোজ টু স্কুল, ডাজন্ট হি। এখানে হি গোজ টুর পরিবর্তে ডাজন্ট হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স এবং হি হলো থার্ড পারসন, এজন্য হি ডাজন্ট হি হয়েছে। এখানে যদি থাকতো ইউ গো টু স্কুল তাহলে হতো ডোন্ট ইউ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ৮ নম্বর রুলটি লক্ষ্য করো। সাবজেক্টের পর যদি ভার্ব টু থাকে অতীতকালের অর্থ বোঝায়, মেইন ভার্ব থাকলে ডু ডিড বসে। এটা আমরা একটু আগে বারবারই আলোচনা করেছি। এবার ৮ নম্বরেরটা আমরা ১০টি রুল আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। এখানে ৮ নম্বর রুলটা দেখো। হি হ্যাড, উই হ্যাড এর বর্তমান কালের এমবি বুঝাইলে অর্থাৎ বর্তমান কালের এমবি বুঝাইতে মেইন ভার্ব বুঝাইলে ভার্ব ওয়ান এর পর উড হয়। এটার এটার উদাহরণটা আমরা এখানে এভাবে লিখছি। আইড গো দেয়ার ওডন্ট আই। অর্থাৎ কথাটার অর্থ হলো এই যে আই এর পরে যদি ডি থাকে, এরকম কনস্ট্রাকশন পরে ডি এবং প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে হবে উড। প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? উড হবে। সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম থাকলে উড হয়। সাবজেক্টের পরে এইরকম ডি থাকলে তাহলে উডন্ট হয় এবং প্রোনাউনটি হবে সাবজেক্টের ধরন অনুসারে। এখানে যদি হি থাকতো তাহলে হি হইতো, ইউ থাকলে ইউ হইতো, এখানে আই থাকাতে আই হয়েছে। ৯ নম্বর রুলটা লক্ষ্য করো। হি, আই, ইট এর অতীতকালের মেইন ভার্ব থাকাতে ভার্ব টু হয়েছে। অতীতকালের এমবি ভার্ব মেইন ভার্ব থাকলে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে তাহলে হ্যাডন্ট হয়। তাহলে এখানে কি হয়েছে? আই হ্যাড গন দেয়ার, আই হ্যাড গন দেয়ার হ্যাডন্ট, অর্থাৎ গন থাকাতে হ্যাডন্ট হয়েছে। তাহলে আমরা এখানে কি বলেছি? গো থাকলে প্রেজেন্ট ফর্ম থাকলে উড, পাস্ট ফর্ম থাকলে হ্যাডন্ট হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ১০ নম্বর
কনস্ট্রাকশন হ্যাভ থাকলে থার্ড পারসন পাস্ট পার্টিসিপল কমার পরের অংশে হ্যাভ বসে, অর্থাৎ উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। হ্যাভন্ট উই, এখানে যদি হ্যাড থাকতো তাহলে এখানে হতো হ্যাডন্ট উই, অর্থাৎ ভার্বের পরে যদি কনস্ট্রাকশন বি থাকে তাহলে ভার্বের 3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। তাহলে উই হ্যাভ ওন দ্য গেম হ্যাভন্ট উই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 10টি রুল আলোচনা করলাম। ভবিষ্যতে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনে আরো অনেকগুলি ক্লাস দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখবে। দেখলে তোমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে যে ভয়ভীতি রয়েছে তা দূর হয়ে যাবে। এই প্রত্যাশা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।